6ই মে 1856 তার বজরা এসে ভিড়ল কলকাতার বিচালি ঘাটে। নির্বাসিত নবাব তার রাজ্য গড়ে তুললেন মেটিয়াবুরুজে। কিন্তু কলকাতার সাথে লখনৌয়ের সংস্কৃতি কিভাবে মিশল? কেনই বা জায়গাটির নাম হলো মেটিয়াবুরুজ? কি ছিল বর্তমান গার্ডেন রিচ জায়গাটির আসল নাম এবং কেন? সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা, অনেক অজানা ইতিহাস। আর সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি এখনও কত কিছুই রয়ে গেছে অজানা। দেশে তখনও জ্বলে ওঠেনি মহাবিদ্রোহের আগুন। ব্রিটিশ সরকারের নীতিতে তখন একের পর এক রাজ্য চলে যাচ্ছে ইংরেজদের কবলে। সেই রকম সময়ে 1856 সালে যখন আওধের সিংহাসনে ওয়াজেদ আলী শাহ রাজত্ব করছেন, সেই সময় ইংরেজ সরকার পুরোপুরি দখল করল আওধের সাম্রাজ্য। ওয়াজেদ আলীর মা বেগম আউলিয়ার কাছে আসে সে খবর। তিনি নবাবকে ভৎসনা করে বলেন, কি এবার তোমার শখ মিটল তো? শেষ পর্যন্ত তোমার নাচ গান এবং বাজনার প্রতিদান পেলে তো? তোমাকে কি আমি আগে বলিনি যে এই নিয়তিই অপেক্ষা করে আছে? বাদশাহ জবাবে একটা কথাও বললেন না। নবাব ওয়াজেদ আলী আওধের সাম্রাজ্য হারালেন 7ই ফেব্রুয়ারি 1856। লখনৌ ছাড়লেন সে বছরেরই 13ই মার্চ। বড়লাটের সঙ্গে দেখা করতে এলেন ভারতের তৎকালীন রাজধানী কলকাতায়। উদ্দেশ্য রাজত্ব পুনরুদ্ধার। কলকাতায় এলেন 6ই মে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। লখনৌয়ের সিংহাসন ছেড়ে শেষ জীবন কাটান মেটিয়াবুরুজে। তখনও তার পশুশালায় বাঘ, চিতা, সিংহ, অন্দরে বেগম 375 জন। চলুন ঘুরে আসি কলকাতায় একসময় গড়ে ওঠা এক টুকরো লখনৌ থেকে, এবং তার সাথে জেনে নিই মেটিয়াবুরুজের নামকরণের ইতিহাস। আব্দুল মুজাফফর নাসিরুদ্দিন সিকান্দার ঝাঁ, বাদশাহী আব্দুল কাইজারি জামান সুলতানি আলম ওয়াজেদ আলী শাহ বাদশাহ, সংক্ষেপে ওয়াজেদ আলী শাহ, আওধের শেষ নবাব। জন্ম 30শে জুলাই 1822, মতান্তরে 19শে জুলাই 1823, লখনৌতে। 1856 সালে 7ই ফেব্রুয়ারি লর্ড ডালহৌসির আদেশে আওধের নবাব কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত হন তার নিজস্ব মহলে, বর্তমানে যা গার্ডেন রিচের সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। কারণ তিনি সিপাহী বিদ্রোহের বীজ বপন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ওই বছরের মে মাসে বর্ধমানের রাজা চাঁদ মেহতাব বাহাদুরের কাছ থেকে তিনি 3টে প্রাসাদ কিনে নেন। তার উদ্দেশ্য ছিল কলকাতা থেকে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে দরবার করতে যাবেন তার রাজ্য পুনরুদ্ধারের বিষয়ে। যদিও ব্রিটিশরা তাকে অনুমতি দেয়নি ইংল্যান্ডে যাওয়ার জন্য, কিন্তু তার মা বেগম মালিকা কিশোয়ার, ভাই সিকান্দার হাসমত ও ছেলে মির্জা হামিদ আলী বাহাদুর ইংল্যান্ডে গিয়েছিলেন রানী ভিক্টোরিয়ার কাছে দরবার করতে। ওয়াজেদ আলী শাহ লখনৌয়ের রাজত্বের সময়কালে প্রজাদের স্বার্থে অনেকগুলি প্রথা চালু করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য রাজস্ব, যাতে চাষিরা উপকৃত হয়েছিল, এবং প্রজাদের অভাব অভিযোগ জানানোর জন্য একটি কমপ্লেন বক্স। পরবর্তীকালে যা ব্রিটিশ সরকার ফলো করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের 1 বছর আগেই কলকাতা পুলিশ গড়ে ওঠে, কিন্তু নবাবের 31 বছরের মেটিয়াবুরুজে প্রাসাদে তখন কলকাতা পুলিশের প্রবেশাধিকার ছিল না। রাজ্য ছাড়া নবাবের এক টুকরো লখনৌ কলকাতার এক কোণে। সে রাজত্ব ছিল ছোট কিন্তু আঁটো-সাঁটো। 6000 প্রজা নিয়ে দিব্যি চলত রাজ্যপাট। লখনৌ ছেড়ে আসার সময় তার অসংখ্য বেগমের একটা বড় অংশ নবাবের সঙ্গে কলকাতা পাড়ি দেয়। পরেও চলে আসেন অনেকে, সঙ্গী আমির ওমরাও, পাইক বরকন্দাজ, খিদমতকার, গাইয়ে বাজিয়ে নর্তকীদের সংখ্যাও তাজ্জব করার মতো। কিন্তু এই ছোট্ট রাজত্বকে এক আরব্য রজনীর আবেশে বেঁধেছিলেন নবাবের নিজস্ব চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার পিছনেই ওয়াজেদ আলী শাহর মাস গেলে খরচ হতো তখনকার সময়ের 9000 টাকা। কারণ হাজার হাজার পাখপাখালি ছাড়াও সেখানে পোষা হতো 23টি বাঘ, সিংহ ও চিতা। শুধু পায়রাই ছিল 24,000। উনি জীবিত অবস্থায় আলিপুর চিড়িয়াখানা গড়ে উঠলে সেখানে অনেক পশু দান করেন। এতক্ষণ জানলাম ওনার রাজ্য ও রাজত্বের কথা।
এবার জানব যে কারণের জন্য ওয়াজেদ আলী শাহ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। কেউ কেউ তাকে হিন্দুস্তানি থিয়েটারের প্রথম নাট্যকার বলে বর্ণনা করেছেন। তখনও তিনি নবাব হননি। 1843 সালে ভাই সিকান্দার হাসমাতের সম্মানে এক জলসায় আয়োজন করেন ওয়াজেদ আলী। সেখানে নিজের লেখা নাটক রাধা কানাইয়া কা কিস্সা মঞ্চস্থ করেন। এই কিস্সাকেই বলা যায় প্রথম আধুনিক উর্দু নাটক। কৃষ্ণ ছিলেন তার রোল মডেল। যমুনা তীরে পূর্ণিমা রাতে গোপিনীদের সাথে লীলা নবাবের চিরকালই অনুপ্রেরণার ছিল। কৃষ্ণের রাসলীলা থেকে লখনৌয়ে রহস্যের সৃষ্টি। ওয়াজেদ আলীর রহস্য বস্তুত অপেরা, যেখানে তিনি ব্রজ অঞ্চলে কৃষ্ণের জীবন নিয়ে প্রচলিত নৃত্যের সঙ্গে নিজস্ব কথকের কম্পোজিশন মিলিয়েছিলেন। রহস্য নাটক হল নৃত্যনাট্য, যেখানে নির্দিষ্ট গল্প থাকত। লখনৌয়ে নবাবির সময় ওয়াজেদ আলী মোট 4টি জলসার আয়োজন করেন, আর মেটিয়া ব্রুজে 1859 থেকে 1875 মধ্যে অন্তত 23টি। 1861 থেকে মেটিয়া ব্রুজে নিয়মিত রাধা কানাইয়া কা কিস্সা মঞ্চস্থ হয়েছে। সেখানে তা আরও পরিণত। তিনি প্রথম কত্থক নৃত্যকে ধ্রুপদ সঙ্গীতের সাথে মেলবন্ধন করিয়ে আধুনিক রূপ দেন। ওনারই পৃষ্ঠপোষকতায় গুরু ঠাকুর প্রসাদের হাত ধরে কত্থক নৃত্যের লখনৌ ঘরানার প্রচলন হয়। তিনি নিজে ছিলেন একজন কত্থক ডান্সার। শুধু তাই নয়, তিনি সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, উর্দু নাটক, শায়রি রচয়িতাও ছিলেন। তিনি তার রাজসভায় নর্তকীদের সাথে কত্থক ডান্সও করতেন। সেজন্য তাকে সমালোচিতও হতে হয়েছে প্রচুর। সেই সমালোচনা বা বিদ্রূপের কথা উঠে এসেছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায়। সেখানে আছে, শহরে হুজুগ উঠল, লখনৌয়ের বাদশাহ মুচিখোলায় এসে বাস করছেন। বাদশার বাইয়ানা পোশাক, পায়ে আলতা। বলা বাহুল্য, ধ্রুপদ সঙ্গীতের ঠুংরি দাদরার জনক তিনি। মেটিয়া ব্রুজের দরবার যন্ত্রসঙ্গীতেও তুলনাহীন। তারিখ ই পরীক্ষানায় ওয়াজেদ আলী শাহ লিখেছেন, তিনি বিখ্যাত সেতারবাদক কুতুব আলী খানের কাছে সেতার শেখেন। সেমি ঘরানার ওস্তাদ ওয়াসাদ খান মেটিয়া ব্রুজে রবাব নিয়ে আসেন। সুর সিঙ্গারও তারই আনা। ওয়াজেদ আলী শাহ এই যন্ত্রটিকে জনপ্রিয় করেন। ছিলেন বিখ্যাত বিনকার ও রবাবিয়া কাসিম আলী খান। ওয়াজেদ আলী শাহের আহ্বানে কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় তার দরবারে সুরবাহার বাজিয়েছিলেন। এই দরবারেই নাকি ওস্তাদ নিয়ামতুল্লাহ খান আধুনিক শরৎ সৃষ্টি করেন। 11 বছর তিনি ওয়াজেদ আলীর কাছে ছিলেন। ওয়াজেদ আলী তবলাকেও এই শহরে জনপ্রিয় করেন। সানাই এসরাজের সঙ্গেও জড়িয়ে তার নাম। নবাব ওয়াজেদ আলী শাহের হাত ধরে কলকাতা তথা বাংলা আরও অনেক নতুন কিছু পেয়েছে। ঘুড়ি ওড়ানো ও পায়রার লড়াই তাঁর হাত ধরেই বাংলায় প্রথম আসে। এরপর যে কথা না বললেই নয়, আমাদের সকলের অতি প্রিয় বিরিয়ানি এবং তাতে আলু, তার প্রচলন করেন নবাব ওয়াজেদ আলী শাহ। কিন্তু এর পেছনের কারণটা মোটেই সুখকর নয় একজন নবাবের কাছে। শোনা যায় ব্রিটিশরা নবাবি খরচ কমাতে মাংসের পরিমাণ বেঁধে দিয়েছিল। সেই কারণে বিরিয়ানির পরিমাণ বাড়াতে কম মাংসের সাথে আলুর প্রচলন শুরু হয়। এত কিছু অবদানের পরেও রয়েছে তার মৃত্যুকে ঘিরে রহস্য। শোনা যায় তার বিশ্বস্ত অনুচরের মাধ্যমেই তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। 21শে সেপ্টেম্বর 1887 সালে 65 বছর বয়সে মেটিয়া ব্রুজ ইমামবাড়াতে তাকে সমাধিস্থ করা হয়। এবার জেনে নেওয়া যাক মেটিয়া বুরুজ নাম কিভাবে এলো এবং গার্ডেন রিচের আসল নামই বা কী ছিল। ইতিহাস গবেষক শ্রী অসিত দাসের তথ্য অনুযায়ী 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হরিসাধন মুখোপাধ্যায়ের কলিকাতা সেকালের ও একালের বইয়ের টিকাকার ঐতিহাসিক নিশীথ রঞ্জন রায়ের মতে মেটিয়া বা মাটিয়া বুরুজ বা মাটির কেল্লা, এটি হলো মেটিয়া বুরুজ শব্দের সহজ ব্যুৎপত্তি। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিরচিত বঙ্গীয় শব্দকোষে মাটিয়া শব্দের অর্থ হলো দুটি: এক, মৃত্তিকা দ্বারা নির্মিত; দুই, মৃত্তিকা মিশ্রিত পাথর। বস্তুত মাটিয়া পাত্রা লব্জটি মেটে পাথরের থালা বোঝায়। কবি কঙ্কন মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গলে মাটিয়া পাত্রা শব্দটির উল্লেখ করেছেন। কবি কঙ্কনের সময় মাটিয়া পাত্রা এবং মাটিয়া পাথর খুবই সহজলভ্য ছিল বাংলায়। মেটিয়া বুরুজে শায়েস্তা খান যে দুর্গটি নির্মাণ করেছিলেন সেটি পাথরেরই, তবে
মাটিয়া পাথরের। এই পাথর আসল পাথরের মতো কঠিন না হলেও বেশ শক্তপোক্ত এবং দেখতে একটু কালচে। মেটিয়া বুরুজের এই নদী দুর্গটি ইংরেজরা কলকাতা অধিকার করার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ঘনিষ্ঠ মির্জা আবু তালিব বেগ বা শায়েস্তা খান 1663 খ্রিস্টাব্দে মীর জুমলার মৃত্যুর পর বাংলার সুবেদার পদে নিযুক্ত হন এবং 1663 খ্রিস্টাব্দ থেকে 22 বছর বাংলার সুবেদার ছিলেন। আগেই আমরা জেনেছি কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশায় উল্লেখ আছে মুচিখোলা নামটি। ব্রিটিশদের গার্ডেন রিচ হওয়ার আগেই যে এই অঞ্চলটি মুচিদের বা পশু চামড়ার ব্যবসায়ীদের বাসস্থান ও কর্মস্থান ছিল তা বিভিন্ন গবেষকদের কাছ থেকে জানা যায়। অন্যতম কারণ এই অঞ্চলে পশু চামড়া সহজলভ্য ছিল, বিশেষত শুয়োরের। সে কথা আমরা আমাদের খিদিরপুর নিয়ে ভ্লগে বলেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কলকাতার শাহী ইমামবাড়ায় আজও চিরনিদ্রামগ্ন আওধের ভাগ্য বিড়ম্বিত নবাব ওয়াজেদ আলী শাহ। যে নবাবের ভাগ্যের বিড়ম্বনা কলকাতা তথা বাংলায় সৃষ্টি করেছিল নতুন ইতিহাস। মনে রেখেছি কি তাকে? মুচিখোলা কবেই হারিয়ে গেছে। মাটি পাথরের কেল্লাটি ঠিক কোন জায়গায় ছিল সেটাও জানার উপায় নেই, তবু ইতিহাস কথা বলে। ওই পথে হাঁটতে হাঁটতে কান পাতলে শোনা যায় ইতিহাসের ফিসফিসানি, যা পথিককে বলে চলে বয়ে যাওয়া দিনের গল্প। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।